আসসালামু আলাইকুম। ওয়ালটন ফ্রিজ প্রেজেন্স ম্যাচ অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। আমি অফসাইডে বাতিল হওয়া গোলটার কথা বাদই দিলাম, ওই প্রসঙ্গে আমি কোনো কথাই বলবো না। এটা ছাড়াও কলম্বিয়া অন্তত 3 থেকে 4টা গোল দেয় পর্তুগালকে। কলম্বিয়ার ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে আপনাদের কাছে শুরু করি। সেটা হচ্ছে কলম্বিয়া গত 2 কোপা আমেরিকাতে 90 মিনিটে এখন পর্যন্ত আনবিটেন, অর্থাৎ 90 মিনিটে তাদেরকে কেউ এখন পর্যন্ত হারাতে পারে নাই। গত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা এক্সট্রা টাইমে কলম্বিয়াকে হারিয়েছিল। আদারওয়াইজ গত 2 কোপা আমেরিকায় কলম্বিয়াকে এখন পর্যন্ত কেউ হারাতে পারে নাই। গতকাল আমরা অনফিল্ডের পর্দায় একটা ভিডিও করেছিলাম। ভিডিওটার শিরোনাম ছিল যে রোনাল্ডো গোল করলে কলম্বিয়ার সঙ্গে পর্তুগাল জিতবে, আদারওয়াইজ কলম্বিয়ার সঙ্গে এই ম্যাচটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। সত্যি কথা বলতে আমাদের দেশের ফুটবল সমর্থকদের না একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যারা যেই দলকে সাপোর্ট করে খুব অন্ধ সাপোর্ট করে এবং তাদের দুর্বলতা নিয়ে কথা বলতে গেলে তখন দেখা যায় বলে যে ভাই আপনি ফুটবল বুঝেন না। সত্যি কথা বলতে কলম্বিয়ার এই টিমটা আসলেই খুবই স্ট্রং। এই টিমটার যদি একটা ফিনিশার থাকতো আমি বলতাম যে এই টিমটা অনেক দূর পর্যন্ত যেত, কিন্তু এই টিমটার আসলে ফিনিশার নাই। তবে এই টিমটার সবচাইতে শক্তিশালী জায়গা হচ্ছে উইদাউট দ্য বল এই টিমটা যে পরিমাণ ফিজিক্যাল ফুটবল খেলে, এই ফিজিক্যাল ফুটবলটা আসলেই খুবই ডেঞ্জারাস, যে কোনো টিমের জন্য খুবই ডেঞ্জারাস। বিশেষ করে এই টিমটার মাঝখানে যে 4 জন প্লেয়ার রয়েছেন তারা এত বেশি মাত্রায় ফিজিক্যাল ফুটবল খেলেন। অফ দ্য বল পুয়ের্তা আছেন, রায়োস আছেন, লার্মা আছেন, অ্যারিয়াস আছেন, এই 4 জন অতিরিক্ত লেভেলের ফিজিক্যাল ফুটবল খেলেন এবং সেই সঙ্গে তো সেন্টার ব্যাক পজিশনে সানচেজ তো ওই জায়গাটায় আছেনই। গতকাল আমরা আমাদের ভিডিওতে 2 জন প্লেয়ারের কথা আপনাদেরকে জানিয়েছিলাম। একজন প্লেয়ারের নাম হচ্ছে গুস্তাভো পুয়ের্তা, আরেকজন ছিলেন মুনোজ। এখন মুনোজ গত 2 ম্যাচে 2টা গোল করেছেন, রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, কিন্তু মূলত আসলে রাইট উইং বা রাইট ফরওয়ার্ড বা আপনি নাম্বার 9 যাই বলেন না কেন, ডান দিক থেকে তিনি আসলে চমৎকার সুযোগ সন্ধানী একজন প্লেয়ার, যদিও খেলেন রাইট ব্যাক পজিশনে, কিন্তু মুনোজকে আজকে খেলানো হয় নাই। কিন্তু গুস্তাভো পুয়ের্তার কথা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই প্লেয়ারটা যেরকম স্নেক রান দেন এবং মাঝখান থেকে আসলে খেলাটাকে মূলত তিনি নিয়ন্ত্রণ করে থাকেন, যেটা অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড থেকে যায়। এই ম্যাচটাতেও পর্তুগালকে অনেক বেশি মাত্রায় তিনি ভুগিয়েছেন। আপনি যদি কলম্বিয়ার পিচ ম্যাপটা একটু লক্ষ্য করে দেখেন, মানে পাসিং ম্যাপটা যদি একটু লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখবেন তারা প্রত্যেকের সঙ্গে কতটা বেশি মাত্রায় কানেক্টেড। এক্সেপ্ট তাদের সেন্টার ফরওয়ার্ড ছাড়া প্রত্যেকের কিন্তু একটা ব্যাপক লেভেলের কানেকশন আছে এবং তারা খুব কাছাকাছি কানেকশনের মধ্যে ফুটবলটা খেলে থাকেন। তাদের পাসিং ম্যাপটা তেমনটাই দেখলেন। তারা 4 মিডফিল্ডার নিয়ে আজকে খেলতে নেমেছিল এবং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুস্তাভো পুয়ের্তার কথা বলছিলাম এবং এরিয়াসের কথা বলছিলাম। এই দুজন কিন্তু আজকে ভিন্ন রোলে খেলেছেন। আমরা গুস্তাভো পুয়ের্তাকে দেখছিলাম যে তিনি আসলে খেলছিলেন লেফট থেকে, অন্যদিকে এরিয়াসকে দেখছিলাম তিনি খেলছিলেন রাইট থেকে। সত্যি কথা বলতে এরিয়াসের রোলটা ছিল হামেস রদ্রিগেজের সাথে এখানে কমপ্লিমেন্ট করা, কারণ রদ্রিগেজকে আমরা দেখছিলাম যে রাইট থেকে তিনি কাটিং করার চেষ্টা করছেন ওই জায়গাটাতে। ইভেন এরিয়াস এবং রদ্রিগেজকে আমরা কিন্তু পজিশন ইন্টারচেঞ্জও করতে দেখছিলাম। সো এই জায়গাটা অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট ছিল। হামেস রদ্রিগেজ ক্লাব ফুটবলে তাকে কেউ নিতে চায় না বা নিলেও তার বেশি দিন রাখে না, এরকম অনেক কথাবার্তা হয়, কিন্তু যে খেলাটা তিনি আসলে খেলেছেন ওই জায়গাটা থেকে, মানে রাইট এবং সেন্টার রাইটের ওই পজিশনটা থেকে সত্যি কথা বলতে পর্তুগালকে পুরোপুরি আউটপ্লেড করে দিয়েছেন তিনি সেই জায়গাটাতে। এবং গুস্তাভো পুয়ের্তার কথা বলছিলাম যে তিনি বাম পাশটাতে কমপ্লিমেন্ট করেছেন আসলে, এবং ওই কমপ্লিমেন্টটা তিনি আসলে মূলত করেছেন লুইস ডিয়াজকে। একটা বিষয় দেখা গেছে, সেটা হচ্ছে একদম টাচ লাইনের কাছে তিনি থাকছিলেন এবং সেখান থেকে ভেতরে আসার চেষ্টা করছিলেন। এটার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তাদের লেফট ব্যাকে মাচাদো কিন্তু আসলে খুব বেশি উঠে নাই। সো লুইস ডিয়াজকে এখানে অনেক ওয়াইড পজিশনে খেলতে হয়েছে। আর হাফ স্পেসটা রাখা ছিল পুয়ের্তার জন্য। ওই হাফ স্পেস থেকে পুয়ের্তা, হামেস রদ্রিগেজ, তাদের যে চমৎকার কমপ্লিমেন্টিং রোলটা ছিল, এই রোলটা আলটিমেটলি বেশ ভুগিয়েছে পর্তুগালকে। এবং এত সুন্দর সমন্বয়, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা ছিল যখনই অফ দ্য বলে গেছে কলম্বিয়া, মানে পর্তুগালের পায়ে যখন বল গেছে, তখন এমন ফিজিক্যাল ফুটবল তারা খেলেছে। আপনি যদি মনে করতে পারেন তাহলে নেইমারকে আসলে যেইভাবে মেরে খেলেছিল 14 বিশ্বকাপের কথা যদি আমরা একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, যে কলম্বিয়ার সঙ্গে ওই ম্যাচটাতেই ব্রাজিল আসলে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল। জার্মানির সঙ্গে পরের ম্যাচটা তো ওইটা তো আসলে একটা মানে ইতিহাস। নেইমার না থাকার ইম্প্যাক্টটা যে কেমন ছিল সেটা বোঝা গেছে, কিন্তু কলম্বিয়ার এই ফিজিক্যাল ফুটবলটা এটা তাদের ফুটবলের নেচার। এবং এই ফিজিক্যাল ফুটবলটা আসলে অফ দ্য বল আজকে তারা এমনভাবে খেলেছে, পর্তুগাল উইথ দ্য বল কোনো মানে পজিশন নিতেই পারে নাই। পর্তুগাল আসলে ওই জায়গাটা পুরোপুরি আউটপ্লেড হয়ে গেছে। আপনি যদি একটা বিষয় খেয়াল করে দেখেন, তাদের একটা দুর্বলতার জায়গা আমি বলবো, সেটা হচ্ছে তারা ট্রানজিশনাল ফেজটাতে কলম্বিয়া ফিনিশিংয়ের একটা বড় অভাব ছিল। আমি এই কথাটা গতকালকে বলেছিলাম যে মুনোজ এই প্লেয়ারটা অনেক ভাইটাল রোল প্লে করতে যাচ্ছেন, বাট আনফর্চুনেটলি মুনোজকে কিন্তু আসলে নামানো হয় নাই। আমার এটা একটা গ্যারান্টির জায়গা, যদি আজকে মুনোজ থাকতেন
একদম কলম্বিয়া হয়তো বা ফার্স্ট হাফে একটা বা দুইটা গোল পেত। এবং সত্যি কথা বলতে ডিয়েগো কস্তা যে পরিমাণ সেভ করেছেন, মানে আমার দেখা অন্যতম সেরা গোলকিপিংটা আজকে ডিয়েগো কস্তা করেছেন। 6টা সেভ তিনি সর্বমোট করেছেন, এর মধ্যে একদম শিওর শট গোলের চান্স যদি বলা হয় তাহলে 4টা একদম শিওর শট গোলের চান্স ছিল। মানে এই জায়গাটায় ওরা আসলে 4টা, কলম্বিয়া একদম 4টা গোল দেয়, যেটা ডিয়েগো কস্তার কারণে আসলে গোল হয় নাই। এবং তাদের ফিনিশিংয়ের একটা অভাব ছিল। তারা যে কাজটা করেছে, তাদের পাসিং সিকোয়েন্স যদি লক্ষ্য করে দেখেন তাহলে পাসিং সিকোয়েন্সে তাদের সেন্টার ফরওয়ার্ডকে আসলে ওই জায়গাটা ওইভাবে তারা রাখে নাই। তারা যে কাজটা আসলে করতে চেয়েছে সেটা হচ্ছে যে ওই সেন্টার ফরওয়ার্ডকে অনেকটা হোল্ড আপ প্লে, যখন তারা একটু স্ট্রেট খেলছে তখন হোল্ড আপ প্লেতে রাখার চেষ্টা করেছে। এটাও তাদের এক ধরনের একটা স্ট্র্যাটেজির জায়গা ছিল। তবে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি আবারও বলবো যে মুনোজ যদি থাকতেন ডান দিক থেকে তাহলে এই জায়গাটা তারা হয়তো বা গোল পেতে পারতেন। কারণ সত্যি কথা বলতে আমি যদি চিন্তা করে থাকি যে মাচাদো এবং আরিয়াস তারা মইকা এবং ড্যানিয়েল মুনোজের চাইতে আসলে খুব বেশি স্পিডি না। সো এই পার্টিকুলার পজিশনটাতে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কলম্বিয়া একটু হয়তো বা পিছিয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে আমার কাছে যেটা মনে হয়েছে, একদম শুরু থেকেই বললাম যে মুনোজ থাকলে পরে সেক্ষেত্রে হয়তো বা গোলের সংখ্যাও বাড়তে পারতো। ইভেন তারা আজকে লেফট ব্যাক রাইট ব্যাক যে কম্বিনেশনটা নিয়ে আসলে খেলতে নেমেছে সেই জায়গাটাতে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যেমন মাচাদো আসলে খুব বেশি আসলে উপরের দিকে উঠেন নাই, তিনি উঠেন নাই দেখে লুইস দিয়াজকে অনেক বেশি মাত্রা লাইন ধরে খেলতে হয়েছে। যদি এই পজিশন থেকেও আসলে কেউ উঠতেন, যেমনটা মইকা থাকেন তিনি ওঠেন এবং ড্যানিয়েল মুনোজ ডান দিকে আর মইকা তিনি বাম পাশে থাকেন, সো এই দুইজন থাকলে হয়তো বা সেই জায়গাটা গোলের সংখ্যাটাও বাড়তে পারতো। পর্তুগালের খেলা নিয়ে যদি বলতে হয়, আমার কাছে মনে হয় যে পর্তুগাল কিছুই খেলে নেই বলতে চান্স পায় নাই এই কারণে, কারণ মানে কলম্বিয়া যে পরিমাণ ফিজিক্যাল ফুটবলটা সেই জায়গাটায় খেলেছে। আর সত্যি কথা বলতে পর্তুগালের স্ট্র্যাটেজির জায়গাটা যেরকম ছিল, তাদের একটা প্লেয়ার থেকে আরেকটা প্লেয়ারের দূরত্ব অনেক বেশি ছিল। মানে তারা যখন খেলেছে তাদের দূরত্ব এত বেশি ছিল, তারা এই জায়গাটায় উইথ দ্য বল ডিস্টেন্সটা টু হাই, টু লার্জ, টু মাচ ডিসকানেক্টেড, তারা পজিশনাল ফুটবল খেলতে চেয়েছে। কিন্তু আপনি যখন সাউথ আমেরিকান এইরকম ফিজিক্যাল ফুটবল খেলা একটা দলের সঙ্গে আপনি পজিশনাল ফুটবল খেলতে যাবেন, তার মানে আপনি আসলে ভুল করেছেন। এবং এই কারণেই সত্যি একটা কথা বলি, এই কারণেই ক্লাব ফুটবল বা ইউরোপিয়ান ক্লাব ফুটবল আর ওয়ার্ল্ড কাপের মধ্যে অনেক পার্থক্যের জায়গা আছে। ওয়ার্ল্ড কাপে আপনার লো ব্লকের টিমের সঙ্গে খেলতে হবে, সাউথ আমেরিকান এরকম ফিজিক্যাল ফুটবল খেলা টিমের সঙ্গে খেলতে হবে। আর আপনি যখন এরকম যে ইউরোপিয়ান ফুটবল মানে ওইভাবে চিন্তা করে দেখেন যে ক্লাব ফুটবলের সঙ্গে ওয়ার্ল্ড কাপকে মেলাতে যাবেন, তখনই আপনি এই জায়গাটাতে খেলা দেখার সময় ধরা রাখাবেন। কারণ ওয়ার্ল্ড কাপ আর ওই জায়গাটার মধ্যে প্রচ্ছন্ন পার্থক্যের জায়গাটা এই ম্যাচের মাধ্যমে কিন্তু একদম খুব ভালো মতো বোঝা হয়ে গেছে। কারণটা হচ্ছে যে পর্তুগালের এই লাইন আপে মিডফিল্ডটাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড বলা হচ্ছে, তাদের পজিশনাল ফুটবলের অনেক প্রশংসা করা হচ্ছে। কিন্তু আপনি যখন কলম্বিয়ার মতো এরকম একটা টিমের সঙ্গে খেলছেন, তখন আপনার ডিস্টেন্সটা এত বেশি ওয়াইড, কিংবা ডিস্টেন্সটা এত বেশি, মানে মিসকমিউনিকেশনটা এত বেশি, সেই জায়গাটা আসলে অনেক বেশি মাত্রায় ইম্প্যাক্ট করেছে পর্তুগালকে। তবে কলম্বিয়ার কথা যদি বলি, তাদের ফিনিশিংয়ের তো ডেফিনেটলি এটা একটা অভাব ছিল, এবং এইটা আলটিমেটলি কলম্বিয়া খুব বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তাদের গোল স্কোরার নাই, বা ওই যে মুনোজ 2 ম্যাচে 2টা গোল করেছেন রাইট উইং পজিশন থেকে, তাদের ফিনিশিংটা যদি একটু বেটার থাকতো, আমি একদম শিওর শট গ্যারান্টি দিতাম যে এই লেভেলের ফুটবল, যে লেভেলের ফুটবল তারা আসলে খেলে, সেই লেভেলের ফুটবল অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব। তবে এই টাইপের টিমের সঙ্গে খেললে একটা ভয় থাকে, ইনজুরির ভয় থাকে, যে আপনি আপনার দলের যে কি প্লেয়ারটা, আপনি হয়তো বা চ্যাম্পিয়ন হতে চাচ্ছেন, আপনার দলের কি প্লেয়ারটারে এমনভাবে ইনজুর্ড করে দেবে যে পরের ম্যাচ খেলতে পারবে না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম, যে কলম্বিয়ার মতো টিমের এগেইনস্টে যখন কোনো টিম খেলছে, সো এইটা যে টিমই খেলুক না কেন এরপরে কলম্বিয়ার সঙ্গে, বড় টিম যারাই খেলবে বা যেই খেলবে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি বুঝতেই পারছেন আমি আসলে কোন দিকে ইন্ডিকেট করছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।